আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা শুরু করব পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়, বল, এই অধ্যায়টি। তো আজকের লেকচারটা হবে মূলত নিউটনের যে তিনটা সূত্র আছে, সেই তিনটা সূত্র আমরা বোঝার চেষ্টা করব এ টু জেড। তো দেখো, নিউটনের যে প্রথম সূত্রটা, সেটা আমাদের কি বলে? নিউটনের প্রথম সূত্র আমাদের জড়তার প্রমাণ দেয়। জড়তা আসলে কি, এটা আমরা বুঝতে পারি মূলত নিউটনের প্রথম সূত্র থেকে। নিউটনের প্রথম সূত্র যেটা আছে সেটা হচ্ছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরৈখিক পথে চলতে থাকবে। মানে এটার মিনিং বোঝার চেষ্টা করো যে বাহ্যিক বল, এখানে নোটের যে বিষয়টা সেটা হচ্ছে বাহ্যিক বল। বাহ্যিক বল যদি কোনো বস্তুর উপর প্রয়োগ না করো, ধরো একটা বল, ভূমির উপর আছে। এখন এই বলকে তুমি যদি বাহ্যিক বল প্রয়োগ না করো, এটা কিন্তু স্থিরই থাকবে। ঠিক আছে, স্থির যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এটাই বলছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। আবার দেখো যে একটা বস্তু, বলটা মারছো, ধরো একজন কিক করছে, ঠিক আছে, কিক করছে, কিক করছে, তো ওই বলটা ধরো চলতে শুরু করছে। এই বলটা সমবেগে চলতে থাকবে চিরকাল, যদি কোনো বাতাসের বাধা টাধা না থাকে, বাহ্যিক বল প্রয়োগ না করা থাকে। ঠিক আছে, এটাই বলছে। আর এখন এই প্রথম সূত্র থেকে আমরা কিভাবে জড়তার প্রমাণ পাই? দেখো যে জড়তা কি, জড়তা হচ্ছে যে বস্তু যে অবস্থায় আছে সেই বস্তু চিরকাল সেই অবস্থায় থাকার যে প্রবণতা। ধরো একটা বল স্থির আছে, ওই স্থির থাকার যে প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। আবার কি, কোনো বল যদি গতিশীল অবস্থায় থাকে বা কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, সেটা সেই গতিতেই চলতে থাকা হচ্ছে জড়তার প্রমাণ। ঠিক আছে, এটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাই। আরেকটা এক্সাম্পল দেখো যে, আমরা ধরো একটা বাস অথবা কার ধরতে পারো, একটা কারের মধ্যে যখন আমরা বসে থাকি, ঠিক আছে, এবং কারটা সামনের দিকে একটা বেগে একটা বেগে চলা শুরু করছে, তখন কি আমরা সামনের দিকে ঝোঁক খাই না? এটা কি জন্য হয়? এটা মূলত হয় স্থির স্থিতি জড়তা স্থিতি জড়তা। স্থিতি জড়তা কেন বলছি এটাকে আমরা? দেখো যে কার যখন প্রথমে চলা শুরু করে, চলা শুরুর আগে কিন্তু স্থির ছিল গাড়িটা, এই গাড়িটা স্থির ছিল, এবং মানে আমি যে মানুষটা কারটার ভিতর বসে আছি, সেও তো স্থির। যখনই কারটা চলা শুরু করবে, তখন বস্তুটা কিন্তু, মানে আমি যে ব্যক্তিটা, সে কিন্তু স্থিরই আছে,
চলা শুরু করবে, সামনের দিকে ঝোঁক খাবে। গাড়িটা চলা শুরু করছে, সামনের দিকে ঝোঁক খাচ্ছে, মানে হচ্ছে ব্যক্তিটা স্থির থাকারই প্রবণতা দেখাচ্ছে, কিন্তু গাড়িটা যেহেতু চলতে শুরু করছে তাই কি মাথাটা সামনের দিকে ঝুঁকে গেছে। এটা হচ্ছে স্থিতি জড়তার প্রমাণ। আবার দেখো যে গাড়িটা কিছু দূর গিয়ে থামবে, ব্রেক করছে, ঠিক আছে, এই জায়গায় এসে থামবে, ব্রেক করছে, তারপর কি ব্যক্তি পিছনের দিকে ঝোঁক খায় না, পিছনের দিকে ঝোঁক খায়। এটা কি? এটা হচ্ছে গতি জড়তার প্রমাণ। মানে গাড়িটা যখন চলা শুরু করছে সে তো একটা গতি প্রাপ্ত হয়েছে, তাই না? একটা গতি প্রাপ্ত হয়েছে, আর গাড়ির সাথে আমিও যেহেতু চলা শুরু করছি, তার মানে আমিও একটা গতিতে আছি। যখন গাড়িটা হঠাৎ করে ব্রেক করবে তখন কি সামনের দিকে ঝোঁক খায় না? কেননা আমি গতি অবস্থায় থাকতে চাই, কিন্তু এই যে বল প্রয়োগ করার কারণে আমাকে সামনের দিকে ঝোঁক খাইতে হচ্ছে। এইটা হচ্ছে গতি জড়তার একটা উদাহরণ। বুঝছো? আশা করি যে স্থিতি জড়তা আর গতি জড়তা কি এখন তোমরা আলাদা করতে পারবে। এই নিউটনের প্রথম সূত্র আমাদের মূলত এই গতি জড়তা ও স্থিতি জড়তার প্রমাণ দেয়। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে যাব। নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন বলছে ভরবেগের পরিবর্তনের হার। এখন ভরবেগ কি? ধরো একটা গাড়ি ইউ আদিবেগে চলা শুরু করছে, ইউ আদিবেগ, এবং গাড়িটার ভর হচ্ছে এম। তাহলে এর ভরবেগ কত? এর ভরবেগ হবে এম ইউ, মানে ভর এবং বেগের, ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ইউ, ভর ও বেগের গুণফলই হচ্ছে ভরবেগ। এখন গাড়িটা কিছু দূর যাওয়ার পরে এটা ভি বেগ প্রাপ্ত হয়েছে, ভি বেগ প্রাপ্ত হয়েছে, এবং গাড়ির ভর তো অপরিবর্তনশীল, মানে এম, ঠিক আছে। তার মানে এর ভরবেগ কি হবে এই জায়গায়? এম ভি। এখন বলছে যে ভরবেগের পরিবর্তন মানে কি? এম ভি মাইনাস এম ইউ না? নিউটন কি বলছে ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক? এটা কি বলছে? না, এটা বলেনি। ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি? একটা নির্দিষ্ট সময়, তার মানে কি এম ভি মাইনাস এম ইউ বাই টি সমানুপাতিক এফ। নিউটন বলছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক আছে। তো এখান থেকে আমরা এফ সমান এম এ এই সূত্রটা পাই। তো এখান থেকে কিভাবে পাই দেখো, যে এইটুকু যেহেতু বলছে সমানুপাতিক, এখন আমরা সমানুপাতিক চিহ্নটাকে সরাই দিতে পারি না, দিয়ে একটা কনস্ট্যান্ট আনতে পারি, কনস্ট্যান্ট কে। তার মানে এম ভি মাইনাস এম ইউ বাই টি ইজ ইকুয়াল টু কে এফ। এটা লেখা যায় না? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কে হচ্ছে কনস্ট্যান্ট। এখন এখান থেকে এটুকু মুছে দিলাম। এখান থেকে দেখো যে এম কমন নিলে কি লেখা যায়? ভি মাইনাস ইউ, আর নিচে টি ইজ ইকুয়াল টু কে এফ লেখা যায়। এখন আমরা ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা গতি অধ্যায়ে পড়ছিলাম না? ভি মাইনাস ইউ বাই টি সমান এ লেখা যায়।
তার মানে কি আমরা এটাকে লিখতে পারি না, এম এ ইজ ইকুয়াল টু কেএফ। এখন যদি আমরা এই ইকুয়েশনের এফ এর জায়গায় 1 নিউটন বল ধরি, এফ ইজ ইকুয়াল টু 1 নিউটন, এবং ভর যদি 1 কেজি ধরি, এবং এ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি, তাহলে কে এর মান কত পাওয়া যায়? এখন বলতে পারো ভাইয়া 1 ধরলাম কেন? আমরা 1 নিউটন বলের যে সূত্র সেটা প্রমাণ করার জন্য সবগুলো ইউনিট এককে নিয়ে গেছি। এখন এই জায়গায় সবগুলোর মান বসাই দেব। এম এর মান কত? 1 কেজি ইন্টু এর মান কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কে ইন্টু বলের মান কত? 1 নিউটন। তার মানে কে এর মান কত? এখান থেকে কে এর মান হচ্ছে 1। এখন এই কে এর মানটা তুমি এই জায়গায় বসাও। 1 নম্বরে বসাইলে লেখা যায় না যে এম এ ইজ ইকুয়াল টু এফ, মানে কি এফ ইজ ইকুয়াল টু এম এ। তার মানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন আমরা নিউটনের তৃতীয় সূত্রটা বোঝার চেষ্টা করব। কেউ যদি ফিজিক্সের কোনো কিছু নাও পারে, তাও নিউটনের তৃতীয় সূত্র কি এটা সবাই পারে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। মূলত নিউটনের যে তৃতীয় সূত্রটা, এটা আমরা যত সহজে বলতে পারি, কিন্তু এর পিছনের যে ব্যাখ্যা এটা আমরা এত সহজে বুঝতে পারি না। দেখো যে যদি এই যে একটা বল ঠিক আছে, এই বলটাকে ধরো যে আমি F1 বল প্রয়োগ করছি, বল অথবা এই জায়গায় দেওয়াল ধরতে পারো, তাহলে কি ওই জিনিসটা আমাকে সমান ও বিপরীত একটা বল প্রয়োগ করবে না? মানে F2, মানে এটা হচ্ছে যে বলটা প্রয়োগ করব তার সমান বল সে আমাকে প্রয়োগ করবে। মান সমান হবে কিন্তু দিকটা হবে বিপরীত। মানে হচ্ছে F ইজ ইকুয়াল টু F1 ইজ ইকুয়াল টু F2, কিন্তু দিক হচ্ছে বিপরীত, মানে সামনে একটা মাইনাস চিহ্ন বসবে। ঠিক আছে। আর আরেকটা বিষয়, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল জোড়ায় জোড়ায় কাজ করে। যেখানে ক্রিয়া থাকবে সেই জায়গায় প্রতিক্রিয়া অবশ্যই থাকবে। ধরো আরেকটা বিষয়, একজন মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে আছে, এখন সে ভূমিকে কোন বল প্রয়োগ করবে? এমজি বল। আর প্রতিক্রিয়া বল কি? আর, তাই না? এখন অনেকে লিখতে পারে যেহেতু আমি ভূমিকে এমজি বল প্রয়োগ করছি এবং ভূমি আমাকে উপরের দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, তাই এই দুইটার মান সমান হবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, কিভাবে দেখো, আমি যে ভূমিটাকে R1 বল প্রয়োগ করছি, ভূমি আমাকে R2 প্রতিক্রিয়া বল দিচ্ছে, এই ক্ষেত্রে আমার ঠিক আছে। কিন্তু এমজি হচ্ছে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী একটি গ্র্যাভিটেশনাল ফোর্সে টানে, সেটা হচ্ছে এমজি। দেখো যে
প্রত্যেক দুইটা বস্তুর মধ্যে আমরা যে বল সেটা কি জানি, জি ইজ ইকুয়াল টু এম এম বাই আর স্কোয়ার, জানি না? এখন এখানে এই যে জি এম বাই আর স্কোয়ার, এটা কি? এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, আর এই যে এই জায়গাকার এম, এম জি, মানে এটা হচ্ছে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল। এটা কিন্তু কোনো প্রতিক্রিয়া বল না। এফ ইজ ইকুয়াল টু এম জি হচ্ছে পৃথিবী যে বলে কোনো বস্তুকে টানছে, এটা কোনো প্রতিক্রিয়া বলের সাথে এর সম্পর্ক নাই, ঠিক আছে? আশা করি এই জিনিসটা আর ভুল হবে না। এখন নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা পড়ছিলাম এফ ইজ ইকুয়াল টু এম এ। এখানে যে বলটা পড়ছিলাম এটা হচ্ছে নিট বল। নিট বল মানে কি একটু বোঝার চেষ্টা করো, যে একটা বস্তুকে দুইজন ব্যক্তি টানছে, ঠিক আছে? এই জায়গায় F1 বলে 5 নিউটন ধরো, আর এই পাশে হচ্ছে F2 3 নিউটন। ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যে বিষয়টা আসলে কি। এখন তুমি নিট বলের ক্ষেত্রে কি বসাবা? দেখো এদিকে 5 নিউটন, এদিকে 3 নিউটন, বিপরীত দিকে টানছে। তার মানে এখানে এফ নিট যেটা হবে সেটা হচ্ছে 5 মাইনাস 3, তার মানে 2 নিউটন হচ্ছে নিট বল। এই 2 নিউটন এই সূত্রে বসাইতে হবে, ঠিক আছে? অনেকে গুলাই ফেলে যে কোনটা বসাবো। সবসময় মনে রাখতে হবে নিট বল, নিট, সেটা আমাদের ইউজ করলে এই সূত্রের সঠিক মানটা পাওয়া যাবে।